আজ আমরা শেক্সপিয়ারের এক অসাধারণ যাকে বলে কালজয়ী ট্র্যাজেডি সেটা নিয়ে কথা বলবো। আমাদের হাতে আছে ওথেলো, ঈর্ষা ও বঞ্চনার বিয়োগান্তক কাহিনী নিয়ে একটা বিশ্লেষণ। তো এই ১৬০৪ সালের নাটক এত বছর পরেও কেন এত প্রাসঙ্গিক, কেন আমাদের ভাবায়, সেটাই একটু গভীরে গিয়ে দেখব এই লেখাটার উপর ভিত্তি করে। ঠিক, শুরুটা বেশ নাটকীয়, তাই না? হ্যাঁ, ভেনিসে শুরু। ওথেলো একজন খুব সম্মানিত সেনা জেনারেল, কিন্তু ভেনিসের সমাজে তিনি বহিরাগত একজন মূঢ়। তিনি গোপনে বিয়ে করেন ডেসডিমোনাকে, এক সম্ভ্রান্ত ভেনিসিয়ান মহিলাকে। আর শুরু থেকেই যেন একটা কালো ছায়া, বর্ণবিদ্বেষ, কানাঘুষো। আর তার সাথে ইয়াগো, ওথেলোর বিশ্বস্ত অনুচর, তার সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র। ইয়াগো খুব কৌশলে ওথেলোর মনে ডেসডিমোনার বিশ্বস্ততা নিয়ে এমন সন্দেহ ঢুকিয়ে দেয় যে শেষ পর্যন্ত একটা ভয়াবহ ট্র্যাজেডি ঘটে যায়। আচ্ছা, এই বিশ্লেষণটা তো নাটকের বেশ কয়েকটা মূল দিক তুলে ধরেছে। সবচেয়ে প্রথমে মনে হয় ঈর্ষার কথাই আসে। হ্যাঁ, ওই যে শেক্সপিয়ার যাকে বলেছেন সবুজ চোখের দৈত্য। একদম। এই বিশ্লেষণটা খুব পরিষ্কার করে দেখিয়েছে কিভাবে ঈর্ষা একজন এত বিচক্ষণ, এত যুক্তিবাদী জেনারেলকেও, ওথেলোকে পুরোপুরি অন্ধ করে দেয়, তার সব বিচার বুদ্ধি নষ্ট করে ফেলে। ওই বিখ্যাত লাইনটা তো আছেই, ওহ সাবধান মাই লর্ড ঈর্ষা থেকে। এ হলো সবুজ চোখের দৈত্য। হ্যাঁ, যেন পুরো নাটকের নির্যাস ধরা আছে ওটাতে। কিন্তু শুধু ঈর্ষা তো সবটা নয়, এর পেছনে তো রয়েছে ইয়াগোর ঠান্ডা মাথার ষড়যন্ত্র। ঠিক তাই। ইয়াগো চরিত্রটা, বিশ্লেষণটা যেভাবে বলছে, তার ভয়াবহতা শুধু সে কি করছে তাতে নয়, বরং সে কিভাবে অন্যের ভালো গুণগুলোকেই হাতিয়ার বানাচ্ছে। যেমন ধরুন ওথেলোর গভীর আবেগ, ক্যাসিওর ভদ্রতা, এমনকি ডেসডিমোনার সরমতা। হ্যাঁ, সেটাও। সেগুলোকে ব্যবহার করেই সে সবাইকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আর তার নিজের উদ্দেশ্য, সেটা যেন সবসময়ই একটু ধোঁয়াশায় ঢাকা। আচ্ছা, সেটাই কি তাকে আরো বেশি ভয়ঙ্কর করে তোলে? কারণটা ঠিক বোঝা যায় না। ট্র্যাজেডি ঘটিয়ে ফেলে। কিন্তু ওথেলো এত সহজেই ফাঁদে পা দিলেন কেন? এখানে কি তার ওই যে পরিচয়, তার অবস্থান, সেটার কোনো ভূমিকা ছিল? অবশ্যই ছিল। এই বিশ্লেষণটা ওই বর্ণ ও পরিচিতির দিকটা খুব গুরুত্ব দিয়ে দেখেছে। ওথেলো তো ভেনিসের সমাজে একজন কৃষ্ণাঙ্গ, বহিরাগত। তার এই আলাদা পরিচয়, তার ভেতরের হয়তো কিছু নিরাপত্তাহীনতা, সেটাই কি তাকে ইয়াগোর মিথ্যের প্রতি বেশি দুর্বল করে তুলেছিল? হ্যাঁ, মনে হয় সেটাই। হয়তো সে অবচেতনে বিশ্বাসই করতে পারছিল না যে ডেসডেমোনার মতো একজন নারী তাকে সত্যি মন থেকে ভালোবাসতে পারে। আর এর সাথে যুক্ত হয় ওই বিশ্বাস বনাম সন্দেহের চিরকালীন লড়াইটা। আর দুঃখের বিষয় হলো, তিনি ডেসডেমোনার সরল কথার চেয়ে ইয়াগোর কুটিল যুক্তিকেই বেশি বিশ্বাসযোগ্য মনে করলেন। সেটাই তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। এই যে এতগুলো ভারী ভারী থিম, ঈর্ষা, ষড়যন্ত্র, বর্ণবিদ্বেষ, বিশ্বাসভঙ্গ, এগুলো চরিত্রগুলোর মধ্যে কিভাবে ফুটে উঠেছে? ওথেলোর কথাই যদি ধরি, ওথেলোর পরিবর্তনটা দেখলে সত্যিই কষ্ট হয়। শুরুতে তিনি কত আত্মবিশ্বাসী, বাগ্মী একজন নেতা, কিন্তু ওই ঈর্ষা আর সন্দেহের বিষ তাকে ভেতর থেকে একেবারে বদলে দেয়। তার পতনটা খুব দ্রুত ঘটে আর খুবই ভয়াবহ। আর ডেসডিমোনা যেন মূর্তমান সরলতা আর বিশ্বস্ততা। সে তো বাবার বিরুদ্ধে গিয়ে ওথেলোকে ভালোবেসেছিল, কিন্তু সেই ভালোবাসারই এমন করুণ পরিণতি। হ্যাঁ, তার মৃত্যুটা নাটকের সবচেয়ে হৃদয় বিদারক অংশগুলোর একটা। আচ্ছা, আর ইয়াগো, তার এত ক্ষতি করার পেছনে কি সত্যি কোনো জোরালো কারণ ছিল? এই বিশ্লেষণ কি কিছু বলে? বিশ্লেষণটা ইঙ্গিত করে যে ইয়াগোর উদ্দেশ্য হয়তো ততটা স্পষ্ট নয়। সে যেন ধ্বংস করেই এক ধরনের শয়তানি আনন্দ পায়। এই উদ্দেশ্যহীনতাই তাকে আরো বেশি ভীতিকর করে তোলে। তবে ইমিলিয়া, ইয়াগোর স্ত্রী, তার কথা না বললেই নয়। একদম। নাটকের শেষে সেই একমাত্র চরিত্র যে সব জেনে বুঝেও, নিজের জীবনের ঝুঁকি নিয়েও সত্যিটা সাহসের সাথে প্রকাশ করে। তাকে তো চরম মূল্য দিতে হয় এর জন্য। হ্যাঁ, দিতে হয়। সে যেন নাটকের এক ধরনের নৈতিক কণ্ঠস্বর। এই নাটকের ভাষার জোরটাও তো অনস্বীকার্য, তাই না? এত বছর পরেও সংলাপগুলো যেন ছুঁয়ে যায়। অবশ্যই। ভাষা খুবই কাব্যিক, আবেগে ভরপুর। আর শেক্সপিয়ার যেভাবে ড্রামাটিক আইরনি ব্যবহার করেছেন, দর্শকরা যা জানে, চরিত্ররা তা জানে না। ঠিক, সেটা পুরো নাটকে একটা দম বন্ধ করা উত্তেজনা ধরে রাখে। আমরা দর্শকরা জানি ডেসডিমোনা নির্দোষ,
কিন্তু অসহায়ভাবে দেখতে হয় কিভাবে অথেলো ইয়াগোর পাতা ফাঁদে জড়িয়ে পড়ছে। যেমন ওই বিখ্যাত উক্তিটা, সে আমাকে ভালোবেসেছিল আমার পেরিয়ে আসা বিপদের জন্য। আর আমি তাকে ভালোবেসেছিলাম কারণ সে সেগুলোকে করুণা করেছিল। হ্যাঁ, এই উক্তিটাই তাদের সম্পর্কের শুরুর গভীরতা আর শেষে ট্র্যাজেডির বৈপরীত্যটা খুব ভালোভাবে ফুটে ওঠে। আর এই নাটক যে 400 বছর পরেও প্রাসঙ্গিক, সেই বিষয়টা বিশ্লেষণ নিশ্চয়ই সেদিকেও আলোকপাত করেছে। হ্যাঁ, অবশ্যই বিশ্লেষণটা আমাদের মনে করিয়ে দেয় যে বিষয়গুলো নাটকটা তুলে ধরেছে। যেমন ধরুন, বর্ণবিদ্বেষ, গার্হস্থ্য হিংসা, মানসিক কারসাজি, সম্পর্কের মধ্যেকার জটিলতা। এগুলো তো আজকের সমাজেও খুব বাস্তব সমস্যা। একদম, চরিত্রগুলোর ভেতরের দ্বন্দ্ব, তাদের মনস্তাত্ত্বিক টানাপড়েন, এগুলো চিরকালীন। সেই জন্যই ওথেলো শুধু একটা নাটক নয়, এটা মানব প্রকৃতি বোঝার একটা মাধ্যমও বটে। এই লেখাটিতে নাটকের শক্তির দিক হিসেবে এই মনস্তাত্ত্বিক গভীরতা আর ভাষার সৌন্দর্যের কথাই তো বলা হয়েছে, তাই না? হ্যাঁ, আর দুর্বলতার মধ্যে এলিজাবেথীয় যুগের ভাষার কিছুটা কাঠিন্য। মানে আজকের পাঠকের কাছে কিছু শব্দ বা বাক্য গঠন হয়তো একটু অচেনা লাগতে পারে। আর ওই তীব্র মানসিক যন্ত্রণার দৃশ্যগুলো হয়তো সবার জন্য সহজ নয়, সেটা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তাহলে এত আলোচনার পর সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? ওথেলোর গল্পটা আসলে একটা ভয়াবহ সতর্কবার্তা, তাই না? যে কিভাবে ঈর্ষা, ভুল বিশ্বাস আর অন্যের ষড়যন্ত্র মিলেমিশে ভালোবাসা, সম্মান, এমনকি জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। হ্যাঁ, এই বিশ্লেষণ আমাদের এটাই মনে করিয়ে দেয়, নাটকটা যেন মানুষের ভেতরের জটিলতার আয়না। আর আজকের এই যুগে যেখানে ভুল তথ্য, গুজব, ধরুন ডিপফেক, এগুলো এত সহজে ছড়িয়ে পড়ে, বিশ্বাসকে নড়িয়ে দেয়, সেখানে ওথেলো যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। ঠিক অপরের কথায় প্রভাবিত হয়ে সন্দেহ আর অবিশ্বাস যে কতটা মারাত্মক হতে পারে, বিশ্বাস একবার ভুল মানুষের ওপর রাখলে তার পরিণতি যে কি ভয়ঙ্কর হতে পারে, সেটা চোখে আঙুল দিয়ে দেখায়। লেখাটা শেষেও তো এই সতর্কবার্তাটাই আছে, অন্ধবিশ্বাস আর অনিয়ন্ত্রিত আবেগের বিপদ নিয়ে। হয়তো শেষ পর্যন্ত ভাবার বিষয়ে এটাই থেকে যায়, শুধু ঈর্ষা কেন, বাইরের পৃথিবীর হাজারো ভুল তথ্য আর ইঙ্গিতের ভিড়ে আমাদের নিজেদের বিচার বুদ্ধি, আমাদের উপলব্ধিগুলো, সেগুলো আসলে কতটা স্বাধীন থাকে, কতটা সহজে সেগুলো অন্যের দ্বারা প্রভাবিত হতে পারে।